সোমবার থেকে আমরা একটা টানাপোড়েন কিন্তু ভীষণভাবে দেখতে পাচ্ছি। কি টানাপোড়েন না, সেনার তরফ থেকে মঞ্চ খুলে দেওয়া হয়েছিল তৃণমূল কংগ্রেসের। সেই কারণে মমতা বন্দ্যোপাধ্যায় বললেন যে তাকে দেখে নাকি 200 জন সেনা পালিয়ে গিয়েছে সেখান থেকে। তারপরে আমরা দেখলাম যে সেনার একটা ট্রাক, সেই চালকের বিরুদ্ধে 4 ঘন্টার মধ্যে ব্যবস্থা নেওয়া হলো, অথচ শওকত মোল্লার এসকর্ট করা সেই যে পাইলট কার, সেই কার যখন ধাক্কা দিল একজনকে, তখন 24 ঘন্টা লেগে গেল। এবং সেই বাইক আরোহীর মৃত্যুও হয়েছে হাসপাতালে, এমনটাই জানতে পারা যাচ্ছে। যে পাইলট কারটার কথা তুমি বলছো ইন্দিরা, সেই পাইলট কারটা, সেই কারটার লাইসেন্স কিন্তু অনেক আগেই সেটা এক্সপায়ার করে গেছিল। মানে সেটা মানে এক্সপায়ার হয়ে যাওয়া লাইসেন্স নিয়ে সেই গাড়িটা চলছে, তাহলে সেই গাড়িটার বিরুদ্ধে ব্যবস্থা কেন এত দেরিতে নেওয়া হলো? আরও একটি বিষয় ইন্দিরা, কলকাতা পুলিশের তরফ থেকে একটা ভিডিও পোস্ট করা হয়, যেই সময় ওই গাড়িটা, যে সেনাবাহিনীর যে ট্রাকটা, সেই ট্রাকটা রং টার্ন নিচ্ছিল, মানে রাইট টার্ন নিচ্ছিল, তখন তাকে আটক করা হয়। তারপর আইনি পদ্ধতি, ঠিক এই যে এই ভিডিওটা। কিন্তু এর পরপরই, যদি এই ভিডিওটা সেটা থাকে আমরা দেখাতে পারবো, এর পরপরই একটি লাল রঙের গাড়ি, সেই গাড়িটি রাইট টার্ন নেয়। কলকাতা পুলিশের ডিসি ট্রাফিক তিনি সাংবাদিক বৈঠক করে বলেছেন কি যে ওইখানে রাইট টার্ন ছিল না, তিনি ওই সেনার চালক তিনি ভুল করে ওই রাইট টার্ন নিয়েছিলেন, তাই আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়েছে। কিন্তু এর পরপরই একটা লাল গাড়ি ওইখান থেকে পাস করে, যেই গাড়িটা রাইট টার্ন নেয়, তাহলে সেই গাড়িটার বিরুদ্ধে ব্যবস্থা কি নেওয়া হয়েছে সেই বিষয়টা কিন্তু এখনো জানা যায়নি। এই প্রশ্ন করা হয়েছিল। এই যে এই ভিডিওটা দেখো, ভালো করে দেখলে বোঝা যাবে, এই যে লাল গাড়িটা আসছে, এই লাল গাড়িটা এরপর রাইট টার্ন নেয়। এই প্রশ্নটাই ডিসি ট্রাফিককে করা হয়েছিল যে এই গাড়িটার বিরুদ্ধে কি ব্যবস্থা নেওয়া হয়েছে, যদিও সেই সময় ডিসি ট্রাফিক সঠিক কোনো উত্তর দিতে পারেননি। যাই হোক, এটা একটা মানে একটা দিক, সেটা হচ্ছে গিয়ে যে প্রশ্ন হচ্ছে কৌশিক, যে সেনাবাহিনীকে নিয়ে যে একটা উত্তেজনা বা টালমাটাল পরিস্থিতি তৈরি হয়েছে। সেনা আমাদের দেশের গর্ব, আমরা সুরক্ষিত থাকি তার কারণ সেনা বিনিদ্র রজনী জাগে, সীমান্তে তারা প্রহরা দেয়, সীমান্তে তারা মানে শীত গ্রীষ্ম বর্ষা বিশ্বের সবথেকে উঁচু জায়গা, যে উঁচু বর্ডার এরিয়া, সেটা হচ্ছে গিয়ে সিয়াচেন। সেই সিয়াচেনে -45 ডিগ্রি -50 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় সেখানে বরফের কাদা পা জমে যাচ্ছে, সেই রকম অবস্থায় সেনাবাহিনীকে পাহারা দিতে হয়। সেই সেনার সম্পর্কে যখন রাজ্যের একজন মুখ্যমন্ত্রী, কোনো একটি রাজ্যের মুখ্যমন্ত্রী, তিনি তো এ রাজ্যের প্রশাসনিক প্রধান, তিনি তো এই অ্যাডমিনিস্ট্রেটিভ বিষয়গুলো খুব ভালো জানবেন, তিনি যখন বলেন যে আমাকে দেখে 200 সেনা পালিয়ে গেল, এটা বোধহয় মুখ্যমন্ত্রীর যে পদ, সেই পদমর্যাদা অনুযায়ী। এবং এই ধরনের কথা কি কেউ বলতে পারে যে সেনা পালিয়ে গেল? সেনার কাজই হচ্ছে সম্মুখ সমরে শত্রুপক্ষের চোখে চোখ রেখে লড়াই করা। আমরা অতি সম্প্রতি অপারেশন সিন্দুর দেখেছি কিভাবে এই যে 3 বাহিনী একসঙ্গে লড়াই করেছে। সেনা এমন কি করতে পারে যে তারা পালিয়ে গেল? যিনি এই কথাটা বলছেন তিনি কি কিছু না ভেবেই এই কথাটা বলেছেন? প্রশ্ন এখানে একটাই উঠে আসছে, যেই বলছেন বা যিনি বলছেন তারা কি না বুঝে বলছেন, আবেগতাড়িত হয়ে বলছেন, নাকি কিভাবে একজন মানুষ এই কথাগুলো বলতে পারেন? কারণ সেনার প্রতি গোটা দেশের মানুষের শ্রদ্ধা রয়েছে। তারা সিয়াচেন থেকে শুরু করে জলপথ, আকাশপথ সমস্ত জায়গাতে তারা নজরদারি চালাচ্ছে বলে আজকে রাতে আমরা ঘুমোতে পারি। সেখানে এই ধরনের একটা রাজনীতির আঙিনাতেও তাদেরকে নিয়ে আসা হবে, এই প্রশ্নটা একজন সাধারণ মানুষ হিসেবে আমাদের উঠে আসছে। দেখো, আমি আরেকটা বিষয় একটু বলতে চাই, সেটা হচ্ছে যে বিধানসভার অধিবেশন কক্ষ, তার যে বিবর্তন, সেটা কিন্তু ডিটোরিয়েট করছে, মানে একদম অবনমন হচ্ছে। কারণ আগে যে ডিবেটগুলো হতো বা বিতর্কগুলো হতো, সেখান থেকে অনেক স্কুলের স্টুডেন্টরা আসতো, যারা ওপরের গ্যালারিতে বসে বিধানসভা, বিভিন্ন অধিবেশন যখন চলে তারা শুনতে আসতো। এখন কিন্তু রীতিমতো অনেক কমে গেছে আসা। না, আমার কৌশিক, আমার একটা প্রশ্ন এখানে, খুব সুন্দর একটা বিষয় তুমি উত্থাপন করলে। আগে বিধানসভা সেশন শুরু যখনই হতো তখনই আমি দেখতাম মানে এত বিধানসভা থেকে বই দেওয়া হতো, যেখানে বিধানসভার রুল কি, 0 আওয়ার কি, এই সমস্ত অনেক কিছু তথ্য সেখান থেকে জানা যেত। তা এখনো কি সেই সমস্ত দেওয়া হয়, নাকি বিবর্তনের ইতিহাসে সেটাও পাল্টে গেছে? এখন কিছু বই দেওয়া হয়, মুখ্যমন্ত্রী কোন গেট দিয়ে ঢুকবে, অন্যান্য বিধায়করা কোন গেট দিয়ে ঢুকবে,
বিধানসভায় নিরাপত্তারক্ষী প্রবেশ করতে পারবে না, তার একটি বুকলেট দেওয়া হয়। আর তুমি যে বইগুলোর কথা বলছো সেটা দফাওয়ারি বাজেটের সময় প্রত্যেক বছর বাজেট সেশনে দেওয়া হয়, সেটা এখনো দেওয়া হয়। কিন্তু বিতর্কের যে মান, কেন বলছি অবনমন হয়েছে, একটা সময় ছিল উচ্চশিক্ষিত লোকেরাই বিধানসভার সদস্য হতে পারতেন, কিন্তু এখন দেখা যায়, আমি কারো নাম করছি না, অনেক 5 পাস 8 পাস মানুষও আছেন যারা বিধানসভার সদস্য হয়েছেন। খুব স্বাভাবিকভাবে তারা হয়তো পড়াশোনা করেছেন, চর্চা করেছেন, কাউকে ছোট করা হচ্ছে না, কিন্তু বিতর্কের বা ডিবেটের মান বেশ কিছুটা তলানিতে গিয়ে ঠেকেছে। আগে এই অধিবেশন কক্ষে আমরা দেখেছি মানস ভূঁইয়ার সঙ্গে বুদ্ধদেব ভট্টাচার্যের ডিবেট, আমার মনে আছে। তখন মানস ভূঁইয়ারা জোড়া বলদ সাইনে দাঁড়িয়েছিলেন, জোড়া বলদ এটাই ছিল কংগ্রেসের সাইন। একবার বুদ্ধদেব ভট্টাচার্য মানস ভূঁইয়াকে সরাসরি মুখোমুখি চ্যালেঞ্জ করে বলছে, মানসবাবু শুনে রাখুন, আপনাদের জোড়া বলদকে আমরা হারাবো। এটাই কিন্তু বিধানসভার একটা রীতি ছিল যে সৌজন্যের ভাষা। বুদ্ধদেব ভট্টাচার্য কিন্তু বিলো দ্য বেল্ট কিছু বললেন না, তিনি বললেন মানসবাবু আপনাদের জোড়া বলদকে হারাবো। মানস ভূঁইয়াও চ্যালেঞ্জ গ্রহণ করলেন ওখান থেকে। বা যেটা কিছুক্ষণ আগে আমি বললাম যে অধ্যক্ষ কিরকম রসিক মানুষ, কিরকম তার মধ্যে একটা হিউমার ছিল। তুমি দেখো সুব্রত মুখোপাধ্যায়ের গলার সমস্যা রয়েছে, মার্শালকে বলে অধিবেশন কক্ষে এসিটাকে এতটা কমিয়ে দিলেন যে সুব্রত মুখোপাধ্যায় আর কিছু করতে পারলেন না, তিনি চুপ করে বসে গেলেন। আরেকদিন সুব্রত মুখোপাধ্যায় তার ওয়াকম্যানটা বাজিয়ে দিয়েছেন। স্পিকার অসীম দাশগুপ্ত তখন বলছিলেন, তিনি অর্থমন্ত্রী ছিলেন অসীম দাশগুপ্ত, সেই সুভাষ চক্রবর্তী পরিবহন মন্ত্রী, যাতে কোনো রকম সমস্যা না হয় বা কোনো রকম অপ্রীতিকর ঘটনা না ঘটে, কারণ বিভিন্ন সাংবাদিকরা রয়েছে, স্কুলের স্টুডেন্টরা রয়েছে। প্রথমে ওয়াকম্যানটাকে বাজেয়াপ্ত করলো, পরে ঘরে ডেকে দিয়ে দিল। বা আমি আরেক দিনের ঘটনা বলি, শোভনদেব চট্টোপাধ্যায় তখন বিরোধী দলে রয়েছেন, এই ডিবেট শোনার জন্যে, মানে বামেদের সময় ডিবেট শোনার জন্যে হীরেন মুখোপাধ্যায়ের নাম তো আমরা অনেকেই জানি, যিনি সাংসদ ছিলেন, সিপিআই নেতা ছিলেন। এই যে হীরেন মুখোপাধ্যায়, সোমনাথ চট্টোপাধ্যায়, তারা লোকসভায় যেতেন, তাদের যে ডিবেট এবং পশ্চিমবঙ্গ বিধানসভা যে ডিবেট হতো, সেই ডিবেটে কারা অংশগ্রহণ করতেন? অসীম দাশগুপ্তের মতো লোকেরা থাকতেন, তারা বিভিন্ন সময় আলোচনা করতেন। এবং সেই সময় দেখেছি এই যে মদন মিত্র বা শোভনদেব চট্টোপাধ্যায়, এরা না শুনতেন আলোচনাগুলো, বা পার্থ চট্টোপাধ্যায়, জ্যোতিপ্রিয় মল্লিক, তারা তো একসময় অপোজিশন ছিলেন, তারাও কিন্তু আলোচনা শুনতেন। এবং মমতা বন্দ্যোপাধ্যায়কে আমি দেখেছি হাসিন আব্দুল হালিমের কাছে গিয়ে বিভিন্ন সময় বিভিন্ন অনুষ্ঠানে যথেষ্ট সৌজন্য বিনিময় করতেন। কিন্তু আজ একই হলো, বিধানসভায় যে হলো আজকে লাইট নিভিয়ে দেওয়া হচ্ছে, বিরোধীদের বলতে দেওয়া হচ্ছে না, মাইক বন্ধ করে দেওয়া হচ্ছে, ক্যামেরা ঘুরিয়ে দেওয়া হচ্ছে, মানে এই এই যে সৌজন্যতার যে রাজনীতি, সেই রাজনীতি কিন্তু দেখা যাচ্ছে না আমাদের সার্বিকভাবে পশ্চিমবঙ্গে। সৌজন্যতা বলে আর কিছু দেখা যাচ্ছে না, এটা গোটা ভারতবর্ষেই সেটা লক্ষ্য করা যাচ্ছে। কিন্তু একটা বিষয় আমার এখানে একটা প্রশ্ন, সেটা হচ্ছে গিয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী যখন বিধানসভায় তার বক্তব্য রাখছেন, সেই তীব্র হৈহট্টগোলের মধ্যে তিনি হিট অফ দ্য মোমেন্ট হয়তো অনেক কিছু বলে ফেলেছেন।